আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের 29 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আয়াজ মাথায় হাত দিয়ে বসে আছে, পাশেই প্রিয়তা নিঃশব্দে নীরবে কান্না করছে। একটু আগেই আয়াজকে বুঝিয়ে বলেছে ও পিহু নয়, প্রিয়তা। আয়াজ অল্প মুখ তুলল, প্রিয়তার দিকে তাকিয়ে ভাঙা গলায় জিজ্ঞেস করলো, সত্যিই তুমি পিহু নও? প্রিয়তা মাথা নেড়ে না বোঝায়। আয়াজ বিষণ্ণ হয়ে যায়। প্রিয়তা উদ্বিগ্ন গলায় বলল, আমি আমি প্রিয়তা, আমার স্বামীর নাম মায়ান রেজা। চান্দুলালের লোকের ভয়ে পালিয়ে আসার সময় আপনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। তখন আমি জানতাম না আপনার স্ত্রী আর আমি দেখতে হুবহু এক। আয়াজ বলল, পুরোটা জানতে চাই আমি। তুমি এখানে থাকলে আমার পিহু কোথায়? প্রিয়তা এবার চান্দুলালের বিরুদ্ধে সাক্ষী দেওয়া থেকে শুরু করে মায়ানের সাথে ওর বিয়ে হওয়া, পালিয়ে আসা সবটা বলে দেয়। আয়াজ সব শুনে দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, বাড়ি কোথায় তোমার? প্রিয়তা খুশি হয়ে জিজ্ঞেস করে, আপনি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবেন? আয়াজ বলল, যাকে মনে করে তোমাকে বাড়ি নিয়ে আসলাম তুমি তো সে নও। যেখানে মন পেলাম না সেখানে চেহারা নিয়ে কি করব? আর এমনিতেও তো আমি চাই না আমার মতো অন্য কেউ কষ্ট পাক। প্রিয়তা একটু দমে গেল। আয়াজের জন্য খারাপ লাগছে, কি জানি পিহু কোথায় আছে। তারপর বলল, তৈরি থেকো, কালকে তোমাকে বাড়িতে আসবো। প্রিয়তার চোখ কৃতজ্ঞতায় নুইয়ে ফেললো। আয়াজ কিছু বলল না, চুপচাপ উঠে চলে গেল। এই মেয়েটা পিহু নয়, এরপরেও একই রুমে আর এক মুহূর্ত আয়াজ থাকতে পারবে না, কিছুতেই না। আর এদিকে কি করছো তুমি? মাথাটা পুরোই গেছে, নীলের সাথে ঝামেলায় জড়াচ্ছ কেন? মায়নের কণ্ঠস্বরে রাগ স্পষ্ট। পিহু সরু চোখে তাকিয়ে সন্ধিহান গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলো তো? নীলার জন্য দরদ উতলে উঠছে। এই ভিলেন, আমার বোনের সাথে গাদ্দারি করছিস না তো? তাহলে চান্দুলালের আগে তোকে পরপারে পাঠিয়ে দেবো বলে রাখলাম। এই মেয়েটা এমন কেন? লাগাম ছাড়া কথায় কথায় রাগ দেখায়। কোন হতভাগার জামাই হবে আল্লাহ মালুম। তার জন্য মায়ানের এখান থেকে যেন কষ্ট কষ্ট লাগছে। যতই হোক মায়ানের ভবিষ্যৎ ভাইরা ভাই। মায়ান গলার স্বর নরম করে বলল, দেখো পাখির বোন, কেন নিজের বিপদ বাড়াচ্ছ? যে কাজে গেছো ওইটা তো আগে করো। পিহু বলল, এটাই আমার প্রধান কাজ। আমার বোনকে যারা কষ্ট দিয়েছে একটাকেও আমি ছাড়বো না। মায়ান বলল, যাকে এখনো দেখোনি তার জন্য এত দরদ? পিহু তাচ্ছিল্য করে বলল, 6 মাসের সংসারে বউকে ভুলতে পারছো না? আর আমি তো ওর সাথে 10 মাস মায়ের গর্ভ শেয়ার করে থেকেছি। হয়তো দেখিনি, কিন্তু নারীর টান রক্তের টান যে ঘুমাতে দেয় না। মায়ান দমে গেল। এই ইমোশনের উপরে আর কোনো কথা চলবে না। ঠিক হইতো, দুই বোন একই সাথে মাতৃগর্ভে থেকেছে, তাকে কি যদি তারা এখান থেকে দূরে রাখে? রক্তের টান বলেও তো কিছু আছে নাকি? আর এদিকে চান্দুলাল আর পিহু মুখোমুখি হয়ে বসে আছে। চান্দুলাল ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে মনে মনে পিহু ভারী বিরক্ত হলো। এই চোখের ভাষা পিহু বুঝে, স্কুল কলেজ ভার্সিটির জীবনে অহরহ দেখেছে। এমনিতেই ওর চেহারা আর চঞ্চলতা প্রেমে পড়ার মতো, তাই বলে এই আদবুড়ো খাটাস চান্দু শেষমেশ ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। ভেবেই পিহুর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এমন করে যদি আয়োজকে ভালোবাসতো, পরক্ষণে নিজের ভাবনায় চমকে ওঠেও। তারপর বলল, কি সব ভাবছে ও? চান্দুলাল বলল, সুন্দরী। পিহু বলল, বলো চান্দু বেবি। চান্দুলাল বলল, তোমারে দেখার পর আমার মনের দেয়ালে ঘড়িতে ঘন্টা বাজতেছে ঢং 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 করে। বেখাপ্পা কথায় পিহু ফিচেল হাসে, নেকামি করে গালে হাত দিয়ে বলল, তাহলে বরং তোমার মনের দেওয়ালের ঘড়ি থেকে ব্যাটারি খুলে নেই, কি বলো? চান্দুলাল প্রেম বিনিময় করতে চাইলো, আর পিহু তাতে বেরসের পানি ঢেলে দিল। তবুও চান্দুলাল হেসে বলল, আমার মনের দেয়াল ঘড়ি সিঙ্গেল পয়রা রয়েছে, এখন সে সিঙ্গেল হইবার চাই, চলো না আমরা বিয়া কইরা লই। এতক্ষণে পিহু এটার অপেক্ষাতেই ছিল, নিজেকে প্রস্তুত রেখেছিল ও। পিহু নাকচ করে বলল, তুমি কি করো, তোমার কাজ কি, অতীত কি, এগুলো না জেনে তোমাকে বিয়ে করে কি করে? হবু স্বামীর বিষয়ে সবটা জানা জরুরি, তাই না, বলো? চান্দুলাল বলল, তা তো অবশ্যই, তুমি আমার বউ হবা, আমার বিষয়ে জানা দরকার আছে বই কি, কিন্তু জানানোর পর আবার রাগ করবা না তো? পিহু বলল, কখনো না, তুমি বলোই না। চান্দুলাল বলল, তাহলে চলো, তোমারে কিছু দেখাই। পিহু আগ্রহ নিয়ে উঠে দাঁড়ায়। হিডেন ক্যামেরায় ওপাশ থেকে মায়ান ভেতরে উত্তেজনা চেপে রেখে ল্যাপটপে নজর আবদ্ধ করে রাখে। এই সেই মহেন্দ্রক্ষণ যেটার অপেক্ষায় ছিল। ঘর ভর্তি টাকা আর টাকা, দেওয়াল জুড়ে বড় বড় লকার তৈরি করা, লকার ভর্তি টাকা সারিবদ্ধ করে সাজানো রয়েছে। পিহু সবিন্যমে রঙিন নোটে দৃষ্টি নিবদ্ধ করে আছে। ক্যামেরার ওপাশ থেকে মায়ের নিজেও অবাক হয়ে তাকিয়ে রয়েছে, যেন চরম আশ্চর্যের কিছু দেখে ফেলেছে ও। চান্দুলাল পিহুর প্রতিক্রিয়া বুঝে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, অবাক হইতাছ? মোহনের এই কথা, এত টাকা একলগে দেখলে যে কারোরই মাথা ঘুরে যাইব। পিহু নিজেকে সামলে চান্দুলালের দিকে সন্ধিহান চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, এগুলো আসল? এত টাকা তোমার কাছে এলো কি করে? কি করো তুমি? চান্দুলাল বলল, আসল না, নকল টাকা, জাল। পিহু চমকে ওঠে, কি সাংঘাতিক লোক চান্দু। তারপর বলল, চোরা কারবার, ড্রাগ ডিলিং, স্মাগলিং, এসব বড় বড় কাজ করি আমি। সবচেয়ে বড় ফায়দা হলো জাল টাকায়। এই যে দেখতেছো সবাই জাল টাকা, বাজারে ছাড়লেই ব্যবসায়ী সবুজ বাতি। তারপর বলল, এগুলো তো লোক ঠকানো। চান্দুলাল বলল, তাতে কি, আমার দরকার জাল টাকারে আসল করা, কালো টাকারে সাদা করা। তুমি এত ভাইবো না সুন্দরী, তুই এই সাম্রাজ্যের রানী হইবা, নইলে আমি এগুলা কাউরে দেখাই না। পিহু এত জলদি চান্দুর মন ও মস্তিষ্কে প্রভাব ফেলবে এটা মায়ান চিন্তাও করেনি। পিহু স্বাভাবিক আচরণ করছে। পরে চান্দুলাল সন্দেহ করে, মেয়েটার বুদ্ধিমত্তায় মায়ানের অবাকের উপরে অবাক হচ্ছে। তারপর বলল, ও চান্দু বেবি, তাহলে তো টাকা পয়সা নিয়ে আর কোনো সমস্যাই রইল না। আসলে কি বলতো, জীবনে টাকার বিকল্প নেই। প্রেম দিয়ে ঘর সংসার চালানো আর শুকনো কথায় চিড়ে ভেজানো এক জিনিস, প্রকৃতপক্ষে মানি পাওয়ার ওই সব।
নিজের মতো কাউকে পেয়ে চান্দুলাল ভারী খুশি হলো। হেসে পিহুর কাঁধে হাত রাখলো। পিহু দাঁত কিটমিট করে মনে মনে বলল, আগুনের হাত দিবি আর ঝলসে যাবি না তা তো হতে পারে না, শালার বেটা, দেখাচ্ছি মজা। চান্দুলাল ফিরে এসে ঘুমিয়েছিল। এই সুযোগে পিহু চুপি চুপি ওর ঘরে ঢুকে লাঠির সাহায্যে ঘুমন্ত চান্দুর পা থেকে লুঙ্গি উঠিয়ে হাঁটু পর্যন্ত তুলে দেয়। এরপর ধীরে সুস্থে ফোঁটা ফোঁটা মধু ফেলে পা থেকে হাঁটু পর্যন্ত শয়তানি এসে চুপচাপ করে রুমে চলে আসে। আর এদিকে মায়ান গম্ভীর কণ্ঠস্বর করে বলল, কি করছিলেন? পিহু হাসি থামিয়ে ফোন কানে নেয়। সহজ গলায় জিজ্ঞেস করলো, কি সমস্যা? খাওয়া পড়া ছেড়ে সবসময় কি আমার উপরে নজর দেওয়া হচ্ছে? মায়ান বলল, কথা ঘোরাবে না। কোথায় গিয়েছিলে তুমি? বলেছি না যেখানে যাবে ক্যামেরাটা ক্যারি করবে। পিহু বলল, টয়লেটে গেলেও? মায়ান বিভ্রান্ত হয়ে এদিক ওদিক তাকায়, গলা পরিষ্কার করে কেসে বলল, আমি কি সেটা বলেছি? পিহু চিবিয়ে চিবিয়ে বলল, বলেছি না আমার কাজ আমাকে করতে দাও। আমার বোন কোথায়? খোঁজ পেয়েছো? মায়ান বলল, চেষ্টা চলছে। ভুলে যাও না তোমার বোন আমার বউ, তাকে নিয়ে আমারও চিন্তা হয়। পিহু বলল, তুমি না বললে আমি জানতেই পারতাম না। সে যাই হোক, নিশ্চয়ই চান্দুলালের জাল টাকার ব্যবসা সম্পর্কে তুমি জানতে? মায়ান বলল, না। পিহু বলল, ছে, এই তুমি চান্দুর ডান হাত? মায়ান বলল, একদম খেপাবে না, চান্দুলাল বহুত চালাক আছে, ওর পেট থেকে কথা বের করা এত সহজ না। পিহু বলল, কিন্তু আমার জন্য সহজ, তাই তো? মায়ান বলল, তার বলতে, প্রেমের মরা জলে ডুবে না, আজ তার প্রমাণ পেয়ে গেছি। প্রেমে অন্ধ হলে যে মানুষ মধু মনে করে বিষ হজম করে ফেলে, চান্দুলালকে না দেখলে বিশ্বাসই করতাম না। মধুর কর্তা উঠতেই পিহু ফিক করে হেসে ওঠে। মায়ান ওর হাসির অর্থ খুঁজে না পেয়ে প্রশ্ন করে, পাগলের মতো হাসছো কেন? পিহু বলল, তুমি জিজ্ঞেস করছিলে না আমি কোথায় ছিলাম, চলো দেখাই। পিহু হিডেন ক্যামেরা নিয়ে চান্দুলালের ঘরের দিকে যাই। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। চান্দুলালের ঘর থেকে আসার সময় পিহু কিছু পিঁপড়ে ছেড়ে দিয়ে এসেছিল। লাল পিঁপড়েগুলো মধুর লোপে চান্দুলালের কোথায় কোথায় কামড়েছে এখন সেটাই দেখার পালা। চান্দুলাল লুঙ্গি তুলে দিকবিদিক শূন্য হয়ে ছুটছে, পা চুলকে লাল করে ফেলেছে। পিহু সামনে চলে আসায় শক্ত পায়ে দাঁড়ায়। এত বড় গুন্ডার এহেন অবস্থা মেনে নেওয়ার মতো না। চান্দু পিহুর সামনে যথাসম্ভব স্থির থাকার চেষ্টা করলো। ততক্ষণে পিঁপড়ের আক্রমণ নাভি অব্দি পৌঁছে গেছে। শরীরের সংবেদনশীল অঙ্গে অসহনীয় কুটকুটে কামড়ে চান্দুলাল অস্থির হয়ে উঠল। পিহু আগ বাড়িয়ে বলল, কি হয়েছে চান্দু বেবি, এমন করছো কেন? চান্দু ব্যথাতুর হাসি দিয়ে বলল, কোক কিছু না তো। পিহু বলল, ঠিক তো। চান্দুলাল বলল, একদম, তুমি যাও না গিয়া খাইয়া লও। পিহু বলল, আসলে মধুর শরবত করতে চেয়েছিলাম, গিয়ে দেখি নীলা মধুর ফেস প্যাক বানিয়ে বসে আছে। তুমি কাউকে বলো মধু আনিয়ে দাও তো। নীলা মধু দিয়ে রূপচর্চা করছে শুনতেই চান্দুলালের মাথায় রাগ চড়ে বসলো। সন্দেহের তীর গিয়ে লাগলো নীলার উপরে। নির্ঘাতকে শাস্তি দেওয়ার জন্য চান্দুলালের সাথে এই কাজটা করেছে ও। পিহু চলে যেতেই চান্দুলাল এক দূরে লুঙ্গি খুলে ওয়াশরুমে ঢুকে পড়ে। আপাতত জীবন বাঁচানো ফরজ হয়ে পড়েছে ওর। পিহু তো ফিরে এসে হাসতে হাসতে শেষ। মায়ান এতক্ষণে সবটা বুঝে গেছে। তপ্ত শ্বাস ফেলে বলল, আগুন যত দ্রুত সম্ভব নিভিয়ে ফেলতে হয়, আগুন নিয়ে খেলতে নেই। পিহু বলল, আমি নিজে একটা দাবানল, আমাকে সামান্য স্পুলিংয়ের ভয় দেখিয়ে লাভ হবে না। মায়ান বলল, ডিফেন্সে আসনি কেন? পিহু বলল, তোমার মতো শিকলবন্দি জীবন কাটাতে চায় না তাই। মায়ান কথা বাড়ালো না, এখনই কেঁচো করতে কেউটে বেরিয়ে পড়বে। তারপর বলল, সাবধানে থেকো। মায়ান বলল, নিজের কাজ করো, রাখছি। আর এদিকে নীলা মনের সুখে ফেসপ্যাক মেখে পুলের পাশে বসে গুনগুন করে গান গাইছিল। কোথা থেকে চান্দুলাল তেরে এসে নীলার গলা চেপে ধরে পুলের পানিতে মাথা ঠেসে ধরলো। নীলা আকস্মিক আক্রমণে অপ্রস্তুত হয়ে পেট ভর্তি পানি খেয়ে ফেলে। চান্দুলাল ওকে পানি থেকে তুলে চোয়াল শক্ত করে জিজ্ঞেস করলো, আমারে মারবার চাস তুই আমারে? নীলা হতবম্ব, কি বলছে চান্দুলাল? ও তো কিছুই বুঝতে পারছে না। কোনো মতে ঠুট ফাঁক করে বলল, আমি কি করেছি? অমনি ওর গালে ঠাস করে চর পড়লো। গালে হাত দিয়ে হতবম্ব হয়ে তাকিয়ে রইল নীলা। তারপর বলল, তুমি আমাকে মারছো কেন? চান্দুর আগে হিসিয়ে নীলাকে আরো কয়েকটা থাপ্পড় দিল। নীলা সহ্য হলো না। পাল্টা আক্রমণ করলে দুই ভাই বোনদের মধ্যে সংঘর্ষ আরো তীব্র হয়ে ওঠে। আড়াল থেকে পিহু আম খাচ্ছে আর সেই দৃশ্য প্রত্যক্ষ করছে। আর এদিকে আমি দোয়া করবো যেন আপনি জলদি আপনার পিহুকে পেয়ে যান। প্রিয়তা আয়াজকে একথাটি বলল। আজকে আয়াজের পিহুকে বাড়িতে রেখে আসার কথা। তৈরি হয়ে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রিয়তা আয়াজকে দুটো সান্ত্বনামূলক কথা বলল। আয়াজ মলিন হাসলো শুধু, ম্লান মুখে বলল, হারিয়ে গেলে খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যে ইচ্ছে করে আড়ালে চলে যায় তাকে খুঁজে পাওয়া কি এতই সহজ? প্রিয়তা বলল, পিহু কেন চলে গেল? আপনি তাকে কেন ধরে রাখেননি? ভালোবাসায় তো সবাই সম্ভব, তাই না? আয়াজ বলল, পাখিকে খাঁচা থেকে মুক্ত করে দাও, সে যদি তোমার হয় তাহলে ঠিকই ফিরে আসবে, নয়তো উড়ে চলে যাবে। আমি আমার জীবনে এই কথাটাই বিশ্বাসী। পিহু যদি নিজ ইচ্ছায় ফিরে আসে তাহলে আমিও বুঝে নেব বুনো পাখিটার মনে আমার জন্য ভালোবাসা আছে, তখন না হয় ধরে রাখবো। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেললো। এই ভাঙাচোরা মনকে বুঝ দেওয়া সহজ নয়, একদম নয়। আয়াজ বলল, চলো এখন যার আমানত তার কাছেই ফিরিয়ে দিয়ে আসি। কে বলতে পারে হয়তো আমার হারিয়ে যাওয়া জিনিসটাও ফিরে পেয়ে গেলাম। আয়াজ প্রিয়তাকে নিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে শেরগোল শোনা যাচ্ছে। এতক্ষণ ঘরে থাকায় আওয়াজ শুনতে পায়নি ওরা। যতই নিচে আসছে আওয়াজ তীব্রতর হচ্ছে। ওরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। কি হচ্ছে কেউই বুঝতে পারছে না। প্রিয়তা বলল, নিচে এত আওয়াজ কেন হচ্ছে? মনে হচ্ছে কেউ ঝগড়া করছে। আয়াজ বলল, চলো গিয়ে দেখি। দুজনে তাড়াহুড়ো করে নামতে দুজন অপরিচিত নরনারীকে ড্রয়িং রুমের সোফায় বসে থাকতে দেখলো। তাসনিম দুজনকে খোঁচা দিয়ে কড়া কথা শোনাচ্ছে। মহিলাটি চুপ করে থাকলেও লোকটি মোটেও চুপ করে নেই। তাসনিমের সাথে সমান তালে কথা কাটাকাটি করেই চলেছে। তারপর বলল, কি হচ্ছে এখানে? আব্বু এনারা কারা? খালামুনি এত রেগে আছে কেন? আয়াজের কণ্ঠ পেয়ে তাসনিম তৌসিফ থামলো।
তাহমিনা শক্ত হয়ে কাট ঠায় দাঁড়িয়ে আছে। এত বছর পর পিয়ালিকে দেখে কি প্রতিক্রিয়া করবে বুঝে উঠতে পারছে না। আফতাব ঠান্ডা গলায় উত্তর দেয়, পিহুর বাবা মা তৌসিফ, পিয়ালি। আয়াত চমকিত চোখে তাকাই, বুকের ভেতরে ভয়ের সঞ্চার হচ্ছে। পিহু তো নেই, ও তো মনে করেছিল হয়তো পিহু ওর বাবা মার কাছে চলে গেছে, তাহলে এনারা এখানে কেন এসেছে? আফতাব আবারও বলল, পিহুকে নিতে এসেছে ওরা। আয়াজ বাকরুদ্ধ হয়ে পড়ল, পিহুকে নিতে এসেছে মানে? পিহু যদি ওনাদের কাছে না থাকে তাহলে পিহু কোথায়? চিন্তায় মাথা ঘুরছে ওর। পিয়ালির মেয়েকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়লো। তাড়াহুড়ো করে উঠে মেয়েকে ধরতে যাবে কি হুচুট খেয়ে পড়তেই তাহমিনা এসে ধরলো। পিয়ালি ভেজা ভেজা চোখে তাকালো তাহমিনার দিকে। একটা সময় আপন মনের থেকে দুজনের ভালো সম্পর্ক ছিল, অথচ আজ সময়ের করাঘাতে কেউ কাউকে সহ্যই করতে পারে না। তাহমিনার অনেক কথা বলতে ইচ্ছে করলো। এই যেমন পিয়ালির আগের মতো সুন্দর নিটুল স্বাস্থ্য এখনো ভেঙে পড়েছে, ডাগর ডাগর চোখ ছিল পিয়ালির, এখন যেন কেমন কুটুরে ঢুকে পড়েছে চোখ দুটো। কিন্তু তাহমিনা সেসব কিছুই বলল না, উল্টো তাচ্ছিল্য করে বলল, আগেও কখনো নিজের পায়ে দাঁড়াতে পারিসনি, এখনো পারিস না? বলেই তাচ্ছিল্যের হাসি দিল। পিয়ালি মুচকে এসে বলল, আগে তুই ছিলি, তোর কাঁধে ভর দিয়ে চলতে চলতে অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই তো এখনো শক্ত হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখিনি। তুই শিখিয়ে দিলি কোথায়? তাহমিনা নজর লুকিয়ে পিয়ালিকে ছেড়ে দেয়। পিয়ালি চোখ মুছে বলল, তুই বলেছিলি তোর ছেলের জন্য আমার মেয়েকে নিবি, তাই বলে এইভাবে? কতদিন হয়েছে মেয়েটার কোনো খোঁজ পাইনি, পরে আফতাব ভাই জানালো ও তোদের বাড়িতে আছে। তাহমিনা বলল, তোর মেয়েকে আমি আটকে রাখিনি, বরং তোর মেয়ে ছলনা করে আমার ছেলেকে বিয়ে করেছে। পিয়ালি বলল, যে করেই হোক তুই কিন্তু আমার বেয়ান হয়ে গেলি। ম্লান হাসলো পিয়ালি। তাহমিনা বিস্মিত চোখে তাকাই, তারপর বলল, এত বড় ব্লান্ডার তোমার না করলে চলছিল না? এরপর আমি আজগর ভাইকে কি জবাব দেবো বলতে পারো? তৌসিফ রাগত স্বরে প্রিয়তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। প্রিয়তা বুঝলো এনারাও ওনাকে পিহু ভাবছে। ও অসহায় মুখে আয়াজের দিকে তাকায়, তারপর বলল, ওকে বকছো কেন? দেখছো না মেয়েটা আমার অসুস্থ? আজগর ভাইকে বলে দেবো পিহুর বিয়ে হয়ে গেছে, উনি যেন নিজের ছেলের জন্য অন্য কাউকে খুঁজে নেয়। তৌসিফ বিরক্ত হলো, রায়ান পরিবারের কাউকে ওনার পছন্দ না, এই পরিবারের পিহুকে বিয়ে করতে হলো? পিয়ালি হাসি মুখে প্রিয়তাকে জড়িয়ে ধরে, একটু পরে ওনার হাসি মুখটা মলিন হয়ে যায়। সবিস্ময়ে দূরে সরে গিয়ে কণ্ঠে তেজ ঢেলে জিজ্ঞেস করলো, কে তুই? তুই তো আমার পিহু নস। উপস্থিত সবাই হতভম্ব বনে গেল, কি বলছে পিয়ালি? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্ত। আজকে দুটো পার্টই দিলাম, তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যান। আর সবাই প্লিজ ভিডিওতে লাইক দিন, ইনশাল্লাহ কালকে বাড়িয়ে দিব হয়তো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।